শুভ দুপুর আমার প্রিয় ছাত্রছাত্রীরা। আমাদের বাল বিকাশের জন্য ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি তোমাদেরকে। তো আমরা কি ক্লাস করব আজকে? আজ আমরা কি পড়বো? আজ আমরা পড়বো বাংলা ব্যাকরণ, ঠিক আছে? তো আমরা আগেও অনেক ক্লাস 3-4টা ক্লাস আমাদের বাংলা ব্যাকরণের উপর হয়ে গেছে। তো আমরা প্রিভিয়াস ক্লাসে বাংলা বর্ণ, ধ্বনি, শব্দ, অক্ষর এসবের বিষয়ে জেনেছি, ঠিক আছে? তো ধ্বনি কি পড়েছিলাম আমরা? বাকযন্ত্রের সাহায্যে ফুসফুস থেকে নাক পর্যন্ত, এগুলো হলো আমাদের বাকযন্ত্র। বাকযন্ত্রের সাহায্যে আমরা যাই উচ্চারণ করি তা হলো ধ্বনি, এবং ধ্বনি যখন আমরা লিখি তখন সেটা হয়ে যায় বর্ণ, ঠিক আছে? এবং এক বা একাধিক বর্ণ একত্রিত হয়ে কোনো অর্থ প্রকাশ করলে তখন সেটা হলো শব্দ, ঠিক আছে? তাহলে এখন শব্দ থেকে বাক্য, ঠিক আছে? শব্দ ঠিক সেইভাবে এক বা একাধিক শব্দ একত্রিত হয়ে, ঠিক আছে, কোনো অর্থ প্রকাশ করলে যখন আমরা একটি লাইন হয়ে যায় তখন সেটা হলো একটি বাক্য, বা ইংলিশে যাকে বলা হয় সেন্টেন্স, ঠিক আছে? তো এখানে শব্দ, যে এই শব্দ মানে আওয়াজ নয়, ঠিক আছে? যেমন এখানে আমি মার্কার দিয়ে বোর্ডে আওয়াজ করলাম, এই আওয়াজটি কিন্তু নয়। এই শব্দটা হচ্ছে, এই যে আওয়াজ, এটা হলো ইংরেজিতে তাকে সাউন্ড বলা হয়। এই সাউন্ডটা আমাদের ব্যাকরণের শব্দ নয়। আমরা ব্যাকরণের শব্দ হচ্ছে যাকে ইংরেজিতে বলা হয় ওয়ার্ড, ঠিক আছে? বর্ণ মিলে বর্ণ একত্রিত হয়ে যা হয় সেটা হলো শব্দ, ঠিক আছে? তো আমরা গত ক্লাসে পড়েছি ধ্বনি, বর্ণ, শব্দ, অক্ষর, এই বিষয় নিয়ে আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি, ঠিক আছে? তো আজকে আমরা যেটা পড়ব সেটা হলো শব্দের বিভিন্ন রূপ বা বিভিন্ন প্রকার নিয়ে আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে? বাংলা ভাষায় শব্দের বিভিন্ন প্রকার আছে। বাংলা ব্যাকরণে বাংলা ভাষায় শব্দের বিভিন্ন প্রকার আছে এবং বিভিন্ন রূপ আছে, সেগুলো নিয়ে আজ আমরা আলোচনা করব, ঠিক আছে? শব্দের বিভিন্ন প্রকার আছে, এগুলোর মধ্যে আজ আমরা যে প্রকার নিয়ে আলোচনা করব বা যে রূপ নিয়ে আলোচনা করব, শব্দের যে রূপ নিয়ে আজ আমরা আলোচনা করব, ঠিক আছে, সেটা হলো উৎপত্তিগত দিক, ঠিক আছে? উৎপত্তি মানে কি? উৎপত্তি মানে সৃষ্টি, ঠিক আছে? সৃষ্টি, শব্দ সৃষ্টির দিক দিয়ে, বা শব্দ উৎপত্তি বা শব্দ সৃষ্টির দিক দিয়ে, ঠিক আছে, শব্দ কয় প্রকার তা আমরা আজ আলোচনা করব, ঠিক আছে? বাংলা ভাষায় শব্দকে উৎপত্তিগত দিক দিয়ে 5 ভাগে ভাগ করা হয়েছে। ক ভাগে? বাংলা ভাষায় শব্দকে উৎপত্তি বা সৃষ্টিগত দিক দিয়ে 5 ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে? শব্দকে উৎপত্তিগত দিক দিয়ে 5 ভাগে ভাগ করা হয়েছে। পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। 5 উৎপত্তিগত দিক দিয়ে শব্দ হলো 5 প্রকার, ঠিক আছে? 5 প্রকার কি কি এবার সেটা আমাদেরকে জানতে হবে। তো উৎপত্তিগত দিক দিয়ে যে 5 ভাগে ভাগ করা হয়েছে শব্দকে, সেগুলো হলো তৎসম শব্দ, তদ্ভব শব্দ, ঠিক আছে? তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ ও বিদেশি শব্দ। এই 5টি হলো সৃষ্টিগত আকার দিয়ে শব্দের রূপ, ঠিক আছে? 5টি ভাগ হলো প্রথমটি হলো তৎসম শব্দ, তারপর হলো অর্ধ তৎসম, শব্দ, তারপর তদ্ভব, ঠিক আছে?
তদ্ভব শব্দ তিনটে হলো, ঠিক আছে। এখন হলো দেশি শব্দ, ও বিদেশি শব্দ। সৃষ্টিগত দিক দিয়ে এই 5 প্রকার হলো আমাদের শব্দের, ঠিক আছে, শব্দের শ্রেণী বিভাগ। প্রথম হলো তৎসম শব্দ। তো এখানে জানতে হবে তৎসম মানে কি, ঠিক আছে। প্রথম যেটি আমাদের শব্দ সেটা হলো তৎসম শব্দ। তৎসম মানে কি? তৎসম শব্দ হলো, তৎসম কথার অর্থ হলো তৎ মানে তাহার, ঠিক আছে, তৎ মানে তাহার, আর সম মানে সমান, ঠিক আছে, তাহার সমান। তাহলে এখানে কার সমান বলা হয়েছে, ঠিক আছে, এখানে সংস্কৃতের সমান বলা হয়েছে, সংস্কৃত শব্দের সমান। আমরা যেহেতু জানি, আমরা প্রথম ক্লাসে যেটা পড়েছিলাম সেটা হলো আমাদের প্রথম বাংলা ব্যাকরণ সংস্কৃত ভাষায় রচিত হয়েছিল, ঠিক আছে। ইতিহাসের প্রথম বাংলা ব্যাকরণ সংস্কৃত ভাষায় রচিত হয়েছিল। যিনি রচনা করেছিলেন ওনার নাম ছিল পাণিনি, ঠিক আছে, আমরা পড়েছি। তো তাই সংস্কৃত ভাষা হলো আমাদের প্রাচীন ভারতীয় আর্য ভাষা, ঠিক আছে। আমাদের সংস্কৃত ভাষাকে প্রাচীন ভারতীয় আর্য ভাষাও বলা হয়। তো এখানে তৎসম মানে প্রাচীন ভারতীয় আর্য ভাষার সমান। প্রাচীন ভারতীয় আর্য ভাষা মানে সংস্কৃত ভাষা, ঠিক আছে, সংস্কৃত ভাষার সমান। পুরোপুরি সংস্কৃত ভাষার সমান যেগুলো শব্দ মানে সংস্কৃত ভাষা থেকে পুরোপুরি বাংলা ভাষাতে, সরাসরি সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষাতে যেগুলি এসেছে কোনো পরিবর্তন না হয়ে, তা হলো তৎসম শব্দ, ঠিক আছে। মানে সংস্কৃত শব্দ থেকে বাংলা ভাষায় যেগুলো এসেছে পুরোপুরি পরিবর্তন না হয়ে, ঠিক আছে, সেগুলো হলো তৎসম শব্দ। এবার অর্ধ তৎসম। অর্ধ মানে আমরা বুঝি অর্ধেক বা আধা, ঠিক আছে, অর্ধ। আবার তৎসম মানে তো আমরা বুঝেছি তাহার সমান, এটা হলো তৎসম মানে পুরোপুরি তাহার সমান। এটা হলো অর্ধ তৎসম মানে অর্ধেক তাহার সমান, ঠিক আছে, অর্ধেক কার সমান? সংস্কৃতের সমান, ঠিক আছে। এটা হলো পুরোপুরি সংস্কৃতের সমান, এটা হলো পুরো অর্ধ সংস্কৃতের সমান, মানে অর্ধেক সংস্কৃতের সমান। তো সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় প্রবেশ করতে যে সকল শব্দ কিছুটা পরিবর্তিত হয়ে এসেছে, ঠিক আছে, পুরোপুরি সংস্কৃত ভাষা আসেনি, সংস্কৃত ভাষায় পুরোপুরি যেভাবে ছিল সেভাবে আসেনি, কিছুটা পরিবর্তন হয়ে এসেছে, সেগুলোকে বলা হয় অর্ধ তৎসম, ঠিক আছে। এবার তদ্ভব। তদ্ভব কি? তাহা হইতে উদ্ভব, ঠিক আছে, তৎ মানে তাহা, উদ্ভব মানে তাহা হইতে উদ্ভব, কাহার হইতে? সংস্কৃতের হইতে উদ্ভব, ঠিক আছে, মানে সংস্কৃত থেকে সৃষ্টি, ঠিক আছে। পরিবর্তন হতে হতে যা নতুন একটি শব্দ সৃষ্টি হয়েছে সেটা হলো তদ্ভব শব্দ। সংস্কৃত থেকে পরিবর্তন হতে হতে নতুন যেটা সৃষ্টি হয়েছিল, যে শব্দ সৃষ্টি হয়েছে সেগুলোকে তদ্ভব শব্দ বলা হয়, ঠিক আছে। এবার দেশি শব্দ। দেশি শব্দ মানে আমাদের দেশের, ঠিক আছে, আমাদের দেশের বিভিন্ন ভাষা থেকে আছে, আমরা কত ভাষার মানুষ বসবাস করে, তাই না? তো আমাদের দেশে বিভিন্ন ভাষা থেকে যেগুলো বাংলা ভাষায় প্রবেশ লাভ করেছে, যেগুলো শব্দ, সেগুলোকে দেশি শব্দ বলা হয়। আবার বিদেশি শব্দ হলো অন্যান্য দেশ থেকে, ঠিক আছে, আমাদের ভারত ছাড়া অন্যান্য দেশ থেকে যেগুলো শব্দ আমাদের বাংলা ভাষায় প্রবেশ লাভ করেছে সেগুলোকে বলা হয় বিদেশি শব্দ, ঠিক আছে। আমরা শুধু উৎপত্তিগত দিক থেকে কিন্তু আজ পড়ছি, ঠিক আছে। তো এবার হলো এই প্রকার হলো, তাহলে এবার আমরা তৎসমের সংজ্ঞা, ঠিক আছে, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমরা এই তিনটে তৎসম, এগুলোকে আবার বিভিন্নভাবে ভাগ করা হয়েছে, ঠিক আছে। এই তিনটি উৎপত্তিগত দিক থেকে এই তিনটি হলো আমাদের মৌলিক শব্দ, ঠিক আছে, মৌলিক শব্দ। তৎসম, অর্ধ তৎসম এবং তদ্ভব শব্দগুলোকে মৌলিক শব্দ বলা হয়, ঠিক আছে। এগুলো হলো মৌলিক শব্দের তিনটি প্রকার বা তিনটি ভাগ, ঠিক আছে।
মৌলিক শব্দকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। মৌলিক শব্দ তিনটি ভাগে ভাগ করা হয়েছে, তৎসম, অর্ধ তৎসম এবং তদ্ভব শব্দ। ঠিক আছে, তো এবার আমরা প্রথমে জানবো মৌলিক শব্দ কি। প্রথমে আমরা জানবো মৌলিক শব্দ কি। মৌলিক মানে কি? মৌলিক মানে যেটা আমরা ভাঙতে পারি না বা বিশ্লেষণ করতে পারি না। ঠিক আছে, যা আমরা বিশ্লেষণ করতে পারি না বা ভাঙতে পারি না সেটা হলো মৌলিক শব্দ। ঠিক আছে, মৌলিক মানে যে আমরা ভাঙতে পারি না, ঠিক আছে, সেটা হলো মৌলিক শব্দ, বা যেটার কোনো প্রত্যয় থাকে না। ঠিক আছে, বাংলা ব্যাকরণে যেটা কোনো প্রত্যয় থাকে না সেটাই হলো মৌলিক শব্দ, বা যেটাকে আমরা ভাঙতে পারি না। ঠিক আছে, মৌলিক যেমন আমি উদাহরণ দিয়ে দিচ্ছি। মৌলিক শব্দের উদাহরণ: গোলাপ। এটাকে কি আমরা বিশ্লেষণ করতে পারবো? গোলাপ মানে আমরা কি বুঝি? গোলাপ মানে আমরা ফুল বুঝি। ঠিক আছে, গোলাপ ফুল বা একটি ফুলের নাম। ফুলকে কি এটাকে কি আমরা বিশ্লেষণ করতে পারবো, ভাঙতে পারবো? ভাঙলে কি কোনো অর্থ আমরা পাবো? পাবো না। তাই এটা হলো মৌলিক শব্দ, ভাঙা যায় না। কোনো কিছুর নাম বা কোনো কিছুর সংখ্যা, সেগুলো হলো মৌলিক শব্দ, সেগুলো ভাঙা যায় না। এবার আমি লিখছি লাল, সেটাকে ভাঙতে পারবো? সেটাও ভাঙতে পারবো না। এখন আমি যদি লিখতাম গোলাপি, গোলাপি, সেটা কিন্তু আমরা ভাঙতে পারবো। ঠিক আছে, গোলাপি থেকে যেমন আমি ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে। গোলাপি থেকে প্রথম হলো গোলাপ, তারপরে ই। ঠিক আছে, গোলাপ যোগ রস্বই, সেটা হলো গোলাপি। আমরা ভাঙতে পারছি তো সেটা। ঠিক আছে, গোলাপিটা আমরা ভাঙতে পারছি, ভেঙে আমরা রস্বই ই প্রত্যয় পাচ্ছি। ঠিক আছে, তাই এটা আমরা ভাঙতে পারছি যেহেতু, সেটা এটা মৌলিক শব্দ নয়। ঠিক আছে, গোলাপটা ভাঙতে পারবো না, তাই এটা মৌলিক শব্দ। ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা মৌলিক শব্দ। এবার আমরা শিখব মৌলিক শব্দের তিনটি ভাগ। যে তিনটি ভাগ আমি আগে তোমাদেরকে বলেছিলাম, মৌলিক শব্দের তিনটি ভাগ: তৎসম, অর্ধ তৎসম এবং তদ্ভব শব্দ। ঠিক আছে, আজ আমরা মৌলিক শব্দ নিয়ে আলোচনা করছি। তৎসম, অর্ধ তৎসম এবং তদ্ভব শব্দ। ঠিক আছে, তৎসম শব্দ যে সকল শব্দ সংস্কৃত শব্দ থেকে কোনরূপ পরিবর্তন না হয়। যে সকল শব্দ সংস্কৃত শব্দ আগেই বলেছি, প্রাচীন ভারতীয় আর্য ভাষা বলা হয় সংস্কৃত শব্দকে। সংস্কৃত শব্দ থেকে বাংলা ভাষায় যে সকল শব্দ প্রবেশ করতে কোনরূপ পরিবর্তন না হয়, সরাসরিভাবে বাংলা ভাষায় এসে প্রবেশ করেছে। যে সকল শব্দ সংস্কৃত শব্দ থেকে কোনরূপ পরিবর্তন না হয়ে, ঠিক আছে, পরিবর্তন না হয়ে যেরকম ছিল ঠিক সেরকমই সরাসরিভাবে বাংলা ভাষায় প্রবেশ লাভ করেছে, সেগুলোকে বলা হয় তৎসম শব্দ। ঠিক আছে, সেগুলোকে বলা হয় তৎসম শব্দ। ঠিক আছে, তৎসম শব্দের কয়েকটি উদাহরণ হলো যেমন মুক্তি। মুক্তি যে শব্দটা আছে না, সেটা কিন্তু সংস্কৃত শব্দ। মুক্তি, চন্দ্র, সূর্য, শক্তি, অন্ন। অন্ন মানে কি? ভাত। ঠিক আছে, চন্দ্র, সূর্য তো আমরা জানি, এগুলো সংস্কৃত শব্দ। ঠিক আছে, সংস্কৃত থেকে বাংলা ভাষায় এসেছে কোনরূপ পরিবর্তন না হয়ে, এগুলো সংস্কৃত শব্দ, তাই এগুলোকে বলা হয় তৎসম, মানে সংস্কৃতের সমান। এবার আমরা যেটা পড়ব সেটা হলো অর্ধ তৎসম। ঠিক আছে, যেসব শব্দ সংস্কৃত শব্দ থেকে আংশিক পরিবর্তন লাভ করে। আংশিক পরিবর্তন মানে কি? আংশিক পরিবর্তন মানে কিছু একটা পরিবর্তন করে। ঠিক আছে, পুরোপুরি পরিবর্তন নয়, বা পুরোপুরি যেভাবে ছিল সেভাবেও নয়। আংশিক পরিবর্তন মানে কিছু একটা পরিবর্তন। ঠিক আছে,
কিছু একটা পরিবর্তন লাভ করে বাংলা ভাষায় প্রবেশ লাভ করেছে সেগুলোকে বলা হয় অর্ধ তৎসম শব্দ। ঠিক আছে, আমি অর্ধ তৎসম শব্দের উদাহরণ দিচ্ছি। এগুলো ছিল আমাদের মৌলিক শব্দের উদাহরণ। আমরা আজ যে টপিক পড়ছি সেটার নাম হলো কিন্তু শব্দ ভান্ডার। আমি দেখিনি, এখানে লিখে দিচ্ছি শব্দ ভান্ডার। আজ আমরা ব্যাকরণের শব্দ ভান্ডার নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, শব্দ ভান্ডারে শব্দকে 3 ভাগে ভাগ করা হয়েছে সাধারণত। তিন ভাগে ভাগ করা হয়েছে মৌলিক, আগন্তক, এবং নবগঠিত। ঠিক আছে, নবগঠিত শব্দ। উৎপত্তিগত দিক থেকে মৌলিক শব্দকে আবার 3টি ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, মৌলিক শব্দের আজ আমরা 3টি ভাগ নিয়ে আলোচনা করছি। তৎসম, অর্ধ তৎসম, ও সর্ব। এগুলো হলো মৌলিক শব্দের 3টি ভাগ, এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। তো তৎসম শব্দের উদাহরণ হলো, তৎসম শব্দের উদাহরণ যেমন মুক্তি, মুক্তি, সূর্য, চন্দ্র, ইত্যাদি আরও আছে। ঠিক আছে, আমি কয়েকটি উদাহরণ দিয়ে দিচ্ছি। এবার অর্ধ তৎসম শব্দ। অর্ধ তৎসম শব্দ মানে আমরা কি বলেছি, যেগুলো, যে সকল শব্দ সংস্কৃত শব্দ থেকে কিছু একটা পরিবর্তন হয়ে বাংলা ভাষায় প্রবেশ লাভ করেছে সেগুলোকে অর্ধ তৎসম শব্দ বলা হয়। এবার অর্ধ তৎসম শব্দের আমি উদাহরণ দিচ্ছি। ঠিক আছে, অর্ধ তৎসম যেমন আগে বলা হতো কৃষ্ণকে বলা হতো কেষ্ট। ঠিক আছে, সংস্কৃত ভাষায় কৃষ্ণকে বলা হতো কেষ্ট। তো কেষ্ট থেকে এবার এসেছে আমরা কি বলি এখন, কৃষ্ণ বলি। ঠিক আছে, কেষ্ট, কেষ্ট থেকে কৃষ্ণ, কেষ্ট থেকে কৃষ্ণ। আমরা যেন এখন গৃহিণী বলি, আমরা গৃহিণী বলি না, ঘরের যে মহিলা, ভদ্র মহিলা থাকেন, যে মালিক থাকেন ঘরের ভদ্র মহিলা, তাকে বলা হয় গৃহিণী। ঠিক আছে,
তো গৃহিণীকে বলা হতো গিন্নি। এখন বলা হয় গৃহিণী। তারপরে আরও আছে, আগে বলা হতো নেমন্তন্ন, ঠিক আছে, নেমন্তন্ন থেকে আমরা এখন বলি নিমন্ত্রণ, ঠিক আছে। আরও আছে এভাবে, আগে বলা হতো গ্রাম, গ্রাম থেকে আমরা বলি গ্রাম। এবার আমরা তদ্ভব শব্দ কি সেটা বলবো, ঠিক আছে। তদ্ভব শব্দ, যেসব শব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে, প্রাচীন ভারতীয় আর্য ভাষা মানে সংস্কৃত ভাষা, ঠিক আছে, প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বা সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় প্রবেশ করতে, প্রাচীন ভারতীয় আর্য ভাষা বা সংস্কৃত ভাষা থেকে যে সকল শব্দ বাংলা ভাষায় প্রবেশ করতে অনেক পরিবর্তন লাভ করেছে, ঠিক আছে, অনেক বেশি পরিবর্তন হয়ে নতুন একটা শব্দ গঠিত হয়েছে, সেগুলোকে বলা হয় তদ্ভব শব্দ। মানে তাহার হইতেও উদ্ভব, কিন্তু তাহা থেকে পরিবর্তন হতে 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 যে শব্দ তৈরি হয়েছে সেটাকে বলা হয় তদ্ভব শব্দ, ঠিক আছে। তো আমি আবার কয়েকটা তদ্ভব শব্দের উদাহরণ দিচ্ছি। যেমন আগে, এখন যে আমরা বলি 11, ঠিক আছে, 11 যে বলি তাকে আগে বলা হতো একাদশ, সংস্কৃত ভাষা একাদশ। তারপর একাদশ থেকে পরিবর্তন হয়ে এলো 11, ঠিক আছে, 11। তারপর 11 থেকে পরিবর্তন হয়ে এখন 11, ঠিক আছে। একাদশ থেকে পরিবর্তন হয়ে 11, 11 থেকে 11, ঠিক আছে। তো অনেক পরিবর্তন লাভ করেছে, ঠিক আছে, তদ্ভব শব্দ। তা আরেকটা উদাহরণ হচ্ছে কার্য। এখন যেটাকে আমরা কাজ বলি সেটাকে আগে বলা হতো কার্য, কার্য থেকে পরিবর্তন হয়ে এলো কর্য, কর্য থেকে পরিবর্তন হয়ে এখন কাজ, ঠিক আছে, এখন আমরা বলি কাজ। তারপর গ্রাম, ঠিক আছে, আগে আমরা বলতাম গ্রাম, ঠিক আছে, গ্রাম থেকে আসলো কি গাঁও, গাঁও থেকে এখন গা, ঠিক আছে। তো অনেক উদাহরণ আছে এভাবে, আমি কয়েকটি তোমাদের বোঝার জন্য উদাহরণ দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো আমরা আমাদের শব্দ ভান্ডারকে 3 ভাগে ভাগ করা হয়েছে, মৌলিক শব্দ, আগন্তুক শব্দ এবং নবগঠিত শব্দ। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হলো মৌলিক শব্দ, ঠিক আছে, মৌলিক শব্দ। আবার বাংলা শব্দ ভান্ডারকে উৎপত্তিগত দিক থেকেও 5 ভাগে ভাগ করা হয়েছে, সেটা হলো তৎসম শব্দ, অর্ধতৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ এবং বিদেশি শব্দ, ঠিক আছে। তো আমাদের আরো 2 ভাগ বাকি রয়েছে, দেশি এবং বিদেশি। তো আমরা এখন দেশি শব্দ এবং বিদেশি শব্দ নিয়ে আলোচনা করব, ঠিক আছে। দেশি শব্দ, দেশি শব্দ। এখন আমরা পড়ব দেশি শব্দ কি, ঠিক আছে। দেশি শব্দগুলো হলো আগন্তুক শব্দের, দেশি বা বিদেশি শব্দগুলো হলো আগন্তুক শব্দের প্রকার, ঠিক আছে। আগন্তুক শব্দের প্রকার হলো দেশি শব্দ এবং বিদেশি শব্দ। আগে আমরা মৌলিক শব্দের 3টি প্রকার নিয়ে আলোচনা করেছি, তৎসম, অর্ধতৎসম এবং তদ্ভব। এখন আমরা আগন্তুক শব্দ নিয়ে আলোচনা করব, দেশি শব্দ এবং বিদেশি শব্দ, ঠিক আছে। তো দেশি শব্দ কি? যে সকল শব্দ এ দেশেরই কোনো ভাষা হইতে, ঠিক আছে, মানে
দেশি মানে কি বুঝি? সাধারণত দেশি বলতে আমরা কি বুঝি? আমরা যে দেশে বাস করি সে দেশের কোনো কিছু কি বলে, সে দেশের কোনো কিছুকে আমরা দেশি বলে থাকি, ঠিক আছে? তো দেশি শব্দ মানে এ দেশেরই, এ দেশ বলতে কোন দেশ? আমরা যে দেশে থাকি ভারতবর্ষ, মানে ভারতেরই অন্য কোনো ভাষা হইতে, ঠিক আছে, অন্য কোনো ভাষা থেকে সরাসরিভাবে বাংলা ভাষায় এসেছে দেশি শব্দ। যেসব শব্দ এদেশেরই কোনো ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে তাদেরকে বলা হয় দেশি শব্দ, ঠিক আছে? তাদেরকে বলা হয় দেশি শব্দ। যেমন আমি উদাহরণ দিয়ে দিচ্ছি, যেগুলো এদেশেরই অন্য কোনো শব্দ থেকে, অন্য কোনো ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে, সেগুলো হলো ডেকি। ডেকি আমরা কি চিনি? ডেকি দিয়ে ধান ভাঙা হতো, ঠিক আছে? ডেকি। ঢোল। ডেকি, টুল ইত্যাদি আমাদের, এগুলো হলো আমাদের দেশি শব্দ, ঠিক আছে? কুলা। কুলা কি চিনি? যেটা দিয়ে চাল জারা হয় বা ধান জারা হয়, সেটা হলো আমাদের দেশি শব্দ। দেশি শব্দ, ঠিক আছে? মানে এসব শব্দ আমাদের এদেশেরই শব্দ, ঠিক আছে? এদেশেরই ভাষা। যে সকল শব্দ এদেশেরই কোনো ভাষা থেকে, মানে অন্য কোনো ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে, এগুলোকে বলা হয় দেশি শব্দ, ঠিক আছে? এখন আমরা পড়ব বিদেশি শব্দ। মানে অন্য, বিদেশি শব্দ কি? অন্য দেশ থেকে যা আমাদের বাংলা ভাষায় এসেছে সেগুলোকে বলা হয় বিদেশি শব্দ, ঠিক আছে? তো অন্য, আমরা তো বুঝতে পেরেছি অন্য দেশ থেকে, বিদেশি মানেই আমরা বুঝতে পেরেছি অন্য দেশ থেকে যে ভাষাগুলো বাংলা ভাষায় এসেছে সেগুলোকে বলা হয় বিদেশি শব্দ, ঠিক আছে? এবার আমরা বিদেশি শব্দ বুঝতে পেরেছি। যেমন ইংরেজি থেকে কিছু কিছু ভাষা আমাদের বাংলা ভাষায় এসেছে, ঠিক আছে? এই যে আমরা চেয়ার, চেয়ার যেটা বলি সেটা কিন্তু ইংরেজি শব্দ, ঠিক আছে? সেটাকে বাংলায় বলা হয় কেদারা। আমরা কি কেদারা বললে কেউ চিনবো? কেউই চিনবো না, ঠিক আছে? তো আমরা যদি, চেয়ার হলো ইংরেজি শব্দ, এটাকে আমরা বাংলা ভাষা বলে ধরে নিই, ঠিক আছে? আমরা এমনভাবে বলি এটাকে, বাংলাতে নিয়ে নিয়েছি। আমরা চেয়ার বলতে বাংলাই বুঝি চেয়ার, বাংলায় বলা হয় কেদারা। কিন্তু আমরা চেয়ারকেই বাংলা শব্দ হিসাবে ধরে নিয়েছি, তাই না? তো এভাবে আরো বিভিন্ন শব্দ থেকে, ঠিক আছে, মানে বিভিন্ন দেশের বিভিন্ন ভাষা থেকে বিভিন্ন শব্দ আমাদের বাংলা ভাষায় এসেছে, সেগুলোকে বলা হয় বিদেশি শব্দ, ঠিক আছে? তো শব্দ ভাণ্ডারে 3 ভাগ: মৌলিক শব্দ, আগন্তুক শব্দ, নবগঠিত শব্দ। মৌলিক শব্দের 3টি ভাগ যা আমরা আলোচনা করে নিয়েছি, আগন্তুক শব্দের 2টি ভাগ, দেশি শব্দ এবং বিদেশি শব্দ, ঠিক আছে, যা আমরা আজ আলোচনা করলাম। এবং নবগঠিত শব্দ, ঠিক আছে? এবং নবগঠিত শব্দ কি? নবগঠিত শব্দ যা নতুনভাবে গঠন করা হয়, ঠিক আছে, নতুনভাবে গঠিত হয়, সেগুলোকে নবগঠিত শব্দ বলা হয়। আমি পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। যেমন শব্দগুলো হলো অনিকেত, অতিরেক ইত্যাদি, সেগুলোকে বলা হয় নবগঠিত শব্দ, মানে নতুনভাবে সৃষ্টি, ঠিক আছে? নতুনভাবে যেগুলো সৃষ্টি করে বাংলা ভাষায় আনা হয়েছে বা এসেছে, নতুনভাবে যে শব্দগুলো সৃষ্টি হয়ে বাংলা ভাষায় এসেছে সেগুলোকে বলা হয় নবগঠিত শব্দ, ঠিক আছে? যেমন আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি নতুনভাবে কয়েকটি সৃষ্টি, মানে আমরাই সৃষ্টি করেছি এগুলো। হেড পণ্ডিত, আমরা বলি না হেড পণ্ডিত বা হেডমাস্টার বলে থাকি না আমরা? হেডমাস্টার, এটা কি? হেডমাস্টার, মাস্টার হলো হেডমাস্টার, এটা হলো হেড মিলিয়ে আর মাস্টার মিলিয়ে একটা শব্দ আমরা গঠন করে নিয়েছি। এটা হলো নবগঠিত শব্দ, মানে নতুনভাবে আমরা গঠন করেছি। তারপরে মানে দুটি ভাষা থেকে, ঠিক আছে,
দুইটি ভাষা থেকে আলাদা আলাদা দুটো ভাষা থেকে মিলিয়ে দুটো শব্দ মিলিয়ে আলাদা আলাদা দুটো ভাষা থেকে দুটো শব্দ মিলিয়ে আমরা এক করে দিয়েছি, মানে বাংলা ভাষা শব্দ গঠন করে নিয়েছি, তাই সেটাকে বলা হয় নবগঠিত শব্দ। ঠিক আছে, যেমন আমরা ফি বছর বলি না, ফি বছরের যে ফি সেটা হলো ফরাসি শব্দ। ঠিক আছে, ফি বছরের ফিটা হলো ফরাসি শব্দ। ফি বছরের ফিটা ফরাসি শব্দ, ঠিক আছে। আর বছরটা হলো বাংলা শব্দ, বছর হলো বাংলা শব্দ। তো আমরা ফরাসি আর বাংলা মিলিয়ে বাংলা বানিয়ে দিয়েছি ফি বছর। ঠিক আছে, এটা কি হলো, এটা নতুন ভাবে সৃষ্টি হলো না, দুটো শব্দ মিলিয়ে একটি শব্দ বানিয়েছি, দুটো ভাষার দুটো শব্দ মিলিয়ে এক ভাষার এক শব্দ বানিয়ে নিয়েছি আমরা, তাই এটা হলো নবগঠিত শব্দ, মানে এটা নতুন ভাবে সৃষ্টি। ঠিক আছে, যেমন হেড পণ্ডিত। ঠিক আছে, হেড পণ্ডিত, আমরা কোথায় কোথায় বলি না হেড পণ্ডিত, হেড পণ্ডিত। হেডটা কি, হেড হলো ইংরেজি শব্দ। ঠিক আছে, এটা হলো ইংরেজি শব্দ, এবং পণ্ডিত হলো সংস্কৃত শব্দ। পণ্ডিতটা সংস্কৃত শব্দ থেকে এসেছে। তো আমরা কি করেছি, সংস্কৃত এবং ইংরেজি মিলিয়ে, দেখতে পাচ্ছ, আমরা সংস্কৃত এবং ইংরেজি দুটো ভাষার দুটো শব্দ মিলিয়ে বাংলা শব্দ বানিয়ে নিয়েছি হেড পণ্ডিত। ঠিক আছে, একসঙ্গে হেড পণ্ডিত। সংস্কৃত এবং ইংরেজি থেকে দু ভাষার দুটো শব্দ নিয়ে আমরা বাংলা ভাষার একটা শব্দ বানিয়ে নিয়েছি হেড পণ্ডিত, তাই এটাকে নবগঠিত বলা হয়। এটা নতুনভাবে গঠন করা দুটো ভাষার দুটো শব্দ থেকে গঠন করা, তাই এটা হলো নবগঠিত শব্দ। ঠিক আছে, তো আমরা বুঝতে পেরেছি আমরা আজ বাংলা শব্দ ভান্ডারের ছোট্ট একটা অংশ নিয়ে আলোচনা করেছি। বাংলা শব্দ ভান্ডার অনেক বড়, ঠিক আছে, অনেক বড়। আমরা ছোট্ট একটা অংশ নিয়ে আলোচনা করেছি, তিনটি ভাগের মৌলিক শব্দ আলোচনা করেছি, আগন্তুক এবং নবগঠিত। ঠিক আছে, নেক্সট ক্লাসে আরো বিভিন্ন যেগুলো রয়েছে, যে ভাগগুলো রয়েছে বাংলা শব্দ ভান্ডারের, সেগুলো নিয়ে আলোচনা হবে। ঠিক আছে, আজকের জন্য এটুকুই। বেশি হলে কি হয়, হজম হয় না, তাই না? বেশি হলে আমাদের হজম হবে না, তো অল্প অল্প করেই আমাদের শেখা ভালো। তো আজ যেটুকু দিয়েছি এটুকুই যথেষ্ট। তোমরা সবাই উদাহরণগুলো উঠিয়ে রাখবে, ঠিক আছে, এবং বাড়িতে বসে, ঠিক আছে, দেখবে, পড়বে এবং শিখবে। ঠিক আছে, তো আজকের জন্য এটুকুই। আর বাকি যা আছে বাকি ভিডিওতে আলোচনা করবে, বাকি ক্লাসে আলোচনা হবে। ততক্ষণের জন্যই সবাই সুস্থ থাকবে এবং ভালো থাকবে। গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ক্লাসে আমি অঙ্ক নিয়ে আলোচনা করব। ক্লাস 5-এর একটি নতুন চ্যাপ্টার নিয়ে আজকে আলোচনা করব, যে চ্যাপ্টারটির নাম হলো কোণ। ঠিক আছে, তো তোমরা প্রত্যেকে তোমাদের বইটি সামনে বের করে বসো এবং খাতা কলম অবশ্যই রাখবে, কারণ অঙ্ক করতে খাতা কলম তো লাগবেই। ঠিক আছে, তো আমরা চ্যাপ্টারটি আরম্ভ করি। চ্যাপ্টারের নাম হলো কোণ। ঠিক আছে, তো এই চ্যাপ্টারের নাম হলো কোণ। ঠিক আছে, তোমাদের বইয়ের মধ্যে দেখতে পাচ্ছ পার্ট নাম্বার 2 হলো কোণ। ঠিক আছে, ক্লাস 5-এর বই এটা। হ্যাঁ, তো আমরা কোণ গড়ের মধ্যে প্রত্যেকে কোণ দেখতে পাই। গড়ের দেওয়ালের কোণ আছে, টেবিলের কোণ আছে, এইভাবে অনেক কিছু কোণ আছে। ঠিক আছে, তো সেই কোণগুলোকে কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারবো না, কারণ এইগুলোকে আমরা এই সমতলের মধ্যে দেখাতে পারবো না। ঠিক আছে, এখানে কি আমরা টেবিল আঁকা সম্ভব? আঁকতে পারবো না। এখানে কি দেওয়াল এনে এখানে আমরা জয়েন করতে পারবো যে কোণটা দেখাবো? তো পারবো না। তো ঠিক আছে, তো আমরা কি করব, যেহেতু আমরা গণিত করব, তো গণিতে আমরা সমতলের উপর যে কোণগুলো আমরা অঙ্কন করব সেগুলো কিভাবে উৎপন্ন হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো কোণ কিভাবে উৎপন্ন হয়, দুইটি সরল রেখা পরস্পরকে ছেদ করে বা একটি জায়গায় যুক্ত হয়, যে জায়গায় যুক্ত হয় সেখানে কোণ উৎপন্ন হয়। ঠিক আছে, তো সরল রেখা কি?
সরলরেখা হলো একটি সোজা রেখা, যে কোনো একটি রেখা এদিকে হতে পারে, এদিকে হতে পারে, এদিকে হতে পারে, চারিদিকে হতে পারে, ঠিক আছে। তো এটাকে আমরা বলি সরলরেখা। সরলরেখা হলো সোজা একটি রেখা, যে কোনো সোজা রেখাকে আমরা সরলরেখা বলে ধরে নিতে পারি, ঠিক আছে। তো এখানে আমরা কি বলেছি যে দুইটি সরলরেখা যেখানে ছেদ করে মানে এইভাবে, এই যে একটি সরলরেখা আরেকটি সরলরেখা এটাকে কি করেছে, ছেদ করেছে, তো এটাকে ক্রস করে চলে গেছে, তো এটাকে ছেদ করেছে। তো ছেদ করলে বা এইভাবে যুক্ত হলে, এইভাবে যদি যুক্ত হয় তাহলে এখানে কোণ উৎপন্ন হয়েছে আমরা দেখতে পাচ্ছি। আর এখানে ছেদ করেছে বলে এখানে চারটি কোণ উৎপন্ন হয়েছে, এদিকে 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 সব দিকে কোণ উৎপন্ন হয়েছে, ঠিক আছে। তো দুইটি সরলরেখা পরস্পরকে ছেদ করে বা একটি বিন্দুতে যুক্ত হয়, যে জায়গায় যুক্ত হয় সেখানে কোণ উৎপন্ন হয়, ঠিক আছে। তো তোমরা কোণটা বুঝতে পেরেছো, আশা করছি বুঝতে পেরেছো। এখানে কোণ কিভাবে উৎপন্ন হয় বলতে পারবে এখন? কোণ কিভাবে উৎপন্ন হয়? দুইটি সরলরেখা যখন ছেদ করে বা একটি বিন্দুতে কি হয়, যুক্ত হয়, সেই যে জায়গাতে যুক্ত হবে সেখানেই আমাদের কোণ উৎপন্ন হবে, ঠিক আছে। এই যে কোণ এইভাবে এইভাবে আরো অনেক হতে পারে, এখানেও কোণ হতে পারে, এখানেও কোণ হতে পারে, ঠিক আছে। একটি সরলরেখার উপরও একটা কোণ হতে পারে, যে কোণটা হয় 180 ডিগ্রি, ঠিক আছে। আমি তোমাদেরকে ডিগ্রি বুঝিয়ে দিচ্ছি। তো এই একটি সরলরেখার উপর কিন্তু 180 ডিগ্রি হয়, এটা আমাদেরকে জেনে রাখা ভালো। আর এই যে কোণগুলো এখানে কিন্তু সরলরেখার উপর পুরোটা নয়, ঠিক আছে। তো এটা থেকে ছোটও হতে পারে, বড়ও হতে পারে। তো তোমরা কোণটা বুঝতে পেরেছো। এবার আমরা কোণের প্রকারটা বুঝবো, ঠিক আছে। তো এই যে কোণ, এটাকে আমরা তিনটি ভাগে ভাগ করে নেই, ঠিক আছে। তিনটি ভাগে ভাগ করে নেই। তো এই তিনটি ভাগের নাম আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, তোমরা খাতাতে এগুলো নোট করে নাও। তো প্রথম হলো সমকোণ। সমকোণ। তো আমরা কোণ তিন প্রকার পাই, কি কি? সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, ঠিক আছে। কোণ কয় প্রকার? কোণ হলো তিন প্রকার সাধারণত, সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, ঠিক আছে। তো সমকোণ কাকে বলে? 90 ডিগ্রি কোণকে সমকোণ বলে, ঠিক আছে। 90 ডিগ্রি কোণকে সমকোণ বলে। কিন্তু এখানে এই 90 ডিগ্রি এটা কোথা থেকে এলো? এটা তোমরা হয়তো সবাই আশ্চর্য হচ্ছ, এখানে 90 ডিগ্রিটা কি, ঠিক আছে। তোমাদের প্রত্যেকের জ্যামিতি বক্স আছে, আশা করছি আছে। এই যে জ্যামিতি বক্সের মধ্যে এরকম একটি আছে অর্ধচন্দ্রের মতো, এই যে আমার হাতেও আছে, এটার নাম হলো চাঁদা, ঠিক আছে। এটা দিয়ে আমরা এই কোণগুলোকে মেপে নেই এবং কোণের মানগুলো বের করি, ঠিক আছে, এটার সাহায্যে। তো এখানে দেখো কিছু অসংখ্য সংখ্যা আছে, এদিক থেকে 0, 10, 20 হয়ে এদিকে 180 পর্যন্ত এসেছে। ঠিক একইভাবে এদিক থেকেও 0, 10 করে এদিকে 180 পর্যন্ত গিয়েছে, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ এটার মধ্যে কিছু টানও দেওয়া আছে এভাবে, এরপরে নিচে একটি সরল রেখাও আছে, ঠিক আছে। তো এই যে আমরা চাঁদাটা ব্যবহার করে আমরা 90 ডিগ্রি কোণটা বের করতে পারি, ঠিক আছে। এখানে 90 ডিগ্রি লেখা আছে, এই যে এটা 90 ডিগ্রি, পুরো মিডিলে যেটা আছে সেটাকে 90 ডিগ্রি বলে, ঠিক আছে। তো এই 90 ডিগ্রি কোণকে আমরা কি বলি? সমকোণ বলি। তো 90 ডিগ্রি কোণ আমি যদি এখানে এঁকে দেখাই তাহলে এইভাবে হবে, ঠিক আছে। এখানে হবে 90 ডিগ্রি। আমরা এটা চাঁদা দিয়ে মাপতেও পারি, মেপে দেখতে পারি যে 90 ডিগ্রি হলো কি না। তো আমরা কিভাবে দেখবো এটাকে? এই যে চাঁদার মধ্যে যে সরলরেখাটা আমরা দেখতে পাচ্ছি, এখানে যে সরলরেখাটা আছে, এই সরলরেখাটার মিড পয়েন্টে দেখবে এরকম একটি টান দেওয়া আছে, ঠিক আছে, একটি রেখা ছোট করে আঁকা আছে। তো এই টানটি আমরা এখানে যে বিন্দুতে বসাবো, মানে যেখানে কোণ উৎপন্ন হয়েছে, যে দুইটি রেখা এসে যুক্ত হয়েছে সেখানে আমরা বসাবো, ঠিক আছে। তো এখানে বসানোর পর এটাকে দেখতে হবে এখানে যে চাঁদার যে সরলরেখাটা, এই যে সরলরেখাটা, এটা তোমাদের যে সরলরেখা আঁকা আছে তো সেটার উপর বসে কিনা, ঠিক আছে, সেটার উপর বসতে হবে পুরোভাবে। তো দেখো এখানে আমার বসেছে, এটাকে পুরো অ্যাডজাস্ট করে বসাতে হবে। কিন্তু উপর দিকে দেখো এই যে রেখাটা গিয়েছে সেটা কতর মধ্যে পড়েছে? 90 ডিগ্রি, ঠিক আছে। এখানে 90 এর মধ্যে পড়েছে, তো এই কোণটির মাপ কত হবে? এই কোণটির মাপ হবে 90 ডিগ্রি, ঠিক আছে। তো এই কোণটি হলো 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি কোণকে আমরা কি বলি? সমকোণ বলি, ঠিক আছে। তারপর আমরা আসলাম সূক্ষ্মকোণে। 90 ডিগ্রি থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে, সূক্ষ্মকোণ বলে, ঠিক আছে।
আমরা সমকোণ পেয়েছি, 90 ডিগ্রি কোণকে সমকোণ বলে। যখন 90 ডিগ্রি আমরা যে কোনো কোণকে পাবো সেই কোণটাকে আমরা কি বলবো? সমকোণ, ঠিক আছে। আর সূক্ষ্মকোণ বলবো 90 ডিগ্রি থেকে ছোট, মানে 90 ডিগ্রি থেকে ছোট হবে, যেমন ধরো এরকম হবে, ঠিক আছে। তো এটাকে আমরা সাদা দিয়ে মেপে দেখতে পারি এখানে কত হবে। তো এখানে অবভিয়াসলি এটা 90 ডিগ্রি থেকে ছোট হবে। ঠিক একইভাবে বসাবে, ঠিক আছে। এখানে এই মিড পয়েন্টটাকে এনে এখানে যে যুক্ত আছে দুইটি রেখা সেখানে বসাবে, এবং এখানে সাদার যে সরলরেখাটি আছে সেটাকে আমরা নিচে যে সরলরেখা আছে এটার উপরে পুরো অ্যাডজাস্ট করে বসাবো, ঠিক আছে। তো এখানে যে দিক থেকে আমরা বসাবো এই সাদাটাকে সেই দিক থেকে আমরা গণনাটা স্টার্ট করব, ঠিক আছে। এখানে 0 থেকে স্টার্ট করবে, এখানে 180 থেকে যাবে না, ভুল হয়ে যাবে। তো এখানে 10, 20, 30, 40, 50। তো 50-এর মধ্যে এই টানটা পড়েছে, তো এই কোণের মাপ কত হবে? এই কোণের মাপ হবে 50 ডিগ্রি, ঠিক আছে। তো এই 50টা 90 থেকে ছোট, তো এটাকে আমরা কি বলবো? এটা হলো সূক্ষ্মকোণ, ঠিক আছে। তারপরে হলো স্থূলকোণ। তো স্থূলকোণটা হলো 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট কোণকে স্থূলকোণ বলে। তো স্থূলকোণ কাকে বলে? 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট কোণকে আমরা কি বলি? স্থূলকোণ, ঠিক আছে। সূক্ষ্মকোণ পেয়েছি আমরা 90 ডিগ্রি থেকে ছোট, কিন্তু এখানে আমরা স্থূলকোণটা পেয়েছি 90 ডিগ্রি থেকে বড় হবে, কিন্তু 180 থেকে ছোট হবে, ঠিক আছে। তো মনে করো কোণটা এইভাবে হবে। তো এটাকে আমরা যদি মেপে দেখি তাহলে কি হবে? এখানে বসালে তো দেখো এখানে কি হয়েছে? 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 120। তো এই কোণটা কোথায় এসে পড়েছে? 120-এর মধ্যে, ঠিক আছে। তো এখানে কত হবে? 120 ডিগ্রি। তো এটা 90 ডিগ্রি থেকে বড় এবং 180 থেকে ছোট, তো এটা হলো স্থূলকোণ, ঠিক আছে। তো তোমরা এগুলো খাতাতে লিখে নাও। তো তোমাদের বইয়ের পেজ নাম্বার 17 এই পেজটা বের করো। এখানে কিছু ছবি দেওয়া আছে, ঠিক আছে। এখানে কিছু ছবি দেওয়া আছে, একটা বই, একটা গণক, একটা বেলন, একটা বল, এভাবে কিছু ছবি দেওয়া আছে। এই ছবিগুলোর পাশ এবং কোণের সংখ্যা তোমরা লিখবে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে লিখে দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমে আছে একটি গণক, ঠিক আছে। তো এখানে পাশ এবং কোণের সংখ্যাগুলো আমরা লিখবো, ঠিক আছে। প্রথমে একটা গণকের ছবি দেওয়া আছে। তো গণকের কয়টি পাশ আছে? পাশ মানে কি জানো? পাশ মানে হলো কিনারা। এই যে আমার হাতে একটা ডাস্টার আছে, এই ডাস্টারটির এই যে কিনারা, এই কিনারাগুলোকে আমরা বলি পাশ, ঠিক আছে। আর এই যে সাইড, এই সাইডগুলোকে আমরা বলি তল। আর এই যে দুইটি সরলরেখা এখানে এসে মিলেছে, এই যে কোণাগুলো, এগুলো বলা হয় কোণা, ঠিক আছে। শীর্ষবিন্দু বা কোণ বলা হয়। তো একটি গণকের কয়টি পাশ আছে এবং কয়টি কোণ আছে আমরা লিখব। তো একটি গণকের কয়টি পাশ আছে আমরা গণে নেই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তো কতটি পাশ হলো? একটি গণকের 12টি পাশ, ঠিক আছে। তোমরা তোমাদের জ্যামিতি বক্সটাকে গণে দেখতে পারো। এই যে একটি জ্যামিতি বক্স, এই বক্সের 1, 2, 3, 4, আবার এটার পেছন দিকে 5, 6, 7, 8, ঠিক আছে। তারপর এইদিকে 8, 9, 10, 11, 12। তো কতটি পাশ হলো বা কিনারা হলো? 12টি, ঠিক আছে। এবং আমরা দেখবো এখানে কোণ কয়টি আছে। একটি এই গণকের কয়টি কোণ আছে। তো আমি এই ডাস্টারটিতে দেখিয়ে দিচ্ছি। কোণ আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, ঠিক আছে। 8টি কোণ তোমরা এই গণকের মধ্যেও দেখতে পারো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তো একটি গণকের কয়টি কোণ আছে? একটি গণকের 8টি কোণ আছে, ঠিক আছে। তারপর একটি বইয়ের ছবি দেওয়া আছে। তো মনে করো এই বইটির কয়টি পাশ আছে এবং কয়টি কোণ আছে আমরা দেখব। তো এই বইটির কয়টি পাশ আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তারপর এদিকে 9, 10, 11, 12। তো কয়টি পাশ আছে? একটি বইয়ের 12টি পাশ আছে, ঠিক আছে, 12টি।
আর কোণ কয়টি হবে? তো কোণ কয়টি হবে? 1 2 3 4 5 6 7 8। তো কটি কোণ হলো? 8টি। ঠিক আছে, তো এখানে লিখবো আমরা 8টি। ঠিক আছে, বুঝা গেল? তো তারপর আছে একটি বেলনের ছবি। তো বেলনের কয়টি কোণ এবং কয়টি পাশ আছে সেটা আমরা জানবো। এটা হলো একটা বেলনের ছবি। ঠিক আছে, তো বেলনটাকে আমরা দেখতে একটা পাইপের মতো, একটা গোলাকার। ঠিক আছে, তো এই গোলাকার জিনিসের কোনো তল, কোনো পার্শ্ব, কোনো কোণা হয় না। এটার কোনো কোণা আমরা দেখাতে পারবো কি? এটা হলো একটা গোল বৃত্তের মতো, সার্কুলের মতো। তো সেটাতে আমরা কোনো কোণা বা কোনো পার্শ্ব, কোনো তলা দেখাতে পারবো না। তো এটার পাশ কি হবে? শূন্য। এটার কোণা কি হবে? সেটাও হবে শূন্য। ঠিক আছে, তারপর মনে করো একটা বল। এই বলটাও তো গোলাকার। এই বলের কি আমরা কোনো কোণা দেখাতে পারবো? এই যে এখানে একটা সরলরেখা এসেছে, এখানে কোণ হয়েছে, সেটা আমরা দেখাতে পারবো? পারবো না। তো এই বলেরও আমরা কি বলবো? পাশ হলো শূন্য আর কোণ হলো শূন্য। ঠিক আছে, গোলাকার বস্তুর বা জিনিসের পাশ, কোণ, তল সবটি শূন্য হয়। ঠিক আছে, তারপর একটি গ্লাস। তো এই গ্লাসটিকেও ঠিক একইভাবে বেলনের মতোই দেখতে। তো এই গ্লাসটিরও কি হবে? পাশ হবে শূন্য, কোণ কি হবে? কোণটাও হবে শূন্য। ঠিক আছে, বুঝতে পেরেছো? তারপর একটি দেশলাই, একটি মেস। ঠিক আছে, দেশলাই। তো সেটাও কি হবে? আমাদের আয়তক্ষেত্রের মতো হবে, এইভাবে হবে। তো এটার যদি পাশ বলি আমরা, তো কিভাবে বলবো? এখানে পাশ কয়টি আছে তোমরা গণে বলে ফেলো। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো কয়টি পাশ হলো? এখানে 12টি। ঠিক আছে, 12টি পাশ। এবং কোণ কয়টি হবে? 1 2 3 4 5 6 7 8। তো কোণ কয়টি হলো? 8টি। ঠিক আছে, তো এগুলো বোঝা গেল তোমাদের? তো এগুলো তোমরা বুঝতে পেরেছো, পাশ এবং কোণ। তো তোমাদের বইয়ের পেজ নাম্বার 28। ঠিক আছে, এই পেজটা বের করো। এখানে দেখো কিছু ছবি দেওয়া আছে, কোণের ছবি দেওয়া আছে। এই কোণগুলোর আমরা মান বের করব এবং এগুলোর নাম লিখব। নিচের কোণগুলি চাঁদার সাহায্যে মেপে মানগুলি বের করে লিখে নাও, সেই সঙ্গে মাপ অনুসারে কোণগুলির নাম লেখো। ঠিক আছে, তো এখানে কিছু কোণ দেওয়া আছে। এই কোণগুলোকে আমরা চাঁদার সাহায্যে মেপে নেব এবং এগুলোর যে মাপ হবে সেটা লিখব এবং এটা কোন ধরনের কোণ হলো সেটা লিখব। ঠিক আছে, তো এখানে দেখো একটি কোণ, এইভাবে একটি কোণ আঁকা আছে এখানে। ঠিক আছে, তোমরা এটা বইয়ের মধ্যে সাদাটা বসিয়ে, ঠিক এইভাবে সাদাটাকে এখানে বসিয়ে এটা মেপে নেবে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি আগেই বলেছিলাম এই চাঁদার যে মিড পয়েন্ট যেখানে আছে সেইটা আমাদের এই যেখানে কোণ উৎপন্ন হয়েছে ঠিক সেখানে বসাতে হবে। ঠিক আছে, তারপর এই যে চাঁদার যে সরলরেখা যেটি আছে সেটাকে আমরা এখানের যে সরলরেখা ঠিক সেই সরলরেখাটার উপরে বসিয়ে নেব। ঠিক আছে, ঠিক করে কিন্তু বসাতে হবে, নইলে হবে না। তারপর আমরা কোন দিক থেকে গোনা স্টার্ট করবো? এখানে দেখো এদিক থেকেও শূন্য আছে, এদিক থেকেও শূন্য, তারপর 180 আছে। তো আমরা যেদিকে ছাদাটা বসাবো, মানে ছাদার যে সরলরেখাটি যেদিক থেকে বসাবো ঠিক সেই দিক থেকে আমরা গোনাটা স্টার্ট করব। ঠিক আছে, তো এখান থেকে আমরা স্টার্ট করলে এখান থেকে শূন্য থেকে স্টার্ট করব। 0 10 20 30 40 50 60 70। তো এখানে কত হলো? 70। তো এখানে আমরা লিখতে পারি এটা 70 ডিগ্রি। ঠিক আছে, লিখতে পারি। তো তো দেখো প্রথমে যেটি আছে এখানে সেটি 70 ডিগ্রি। হ্যাঁ, এই যে বইয়ের মধ্যে আছে, আমি তোমাদেরকে এখানে এঁকে দেখালাম। তো এই কোণটা আমরা মেপে এটার মাপ কি হলো? এটার মাপ 70 ডিগ্রি। ঠিক আছে, তো আমরা যে সংজ্ঞাগুলো লিখেছিলাম সমকোণ, স্থূলকোণ, সূক্ষ্মকোণ, আমি লিখে দিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই লিখেছো। তো সেইগুলোতে দেখে বলো তো এটা এই যে এই মাপটা এটা কোন ধরনের কোণে পড়েছে? সমকোণে পড়েছে না স্থূলকোণে না সূক্ষ্মকোণে? এটা 70। তো এটা কি 90 থেকে বড় না ছোট? তোমরা বলো, এটা 90 থেকে ছোট।
ঠিক আছে, এটা 90 থেকে ছোট, তো ছোট হলে এটা কোন ধরনের কোণ হলো? এটা সূক্ষ্ম কোণ। তো আমরা এখানে লিখে দেব সূক্ষ্ম কোণ। ঠিক আছে, এখানে আমাদেরকে মাপ এবং এই কোণগুলির নামটা আমাদেরকে লিখতে হবে। তো এটা 70 ডিগ্রি, 70টা আমাদের 90 থেকে ছোট, সেই জন্য এটা কোন ধরনের কোণ হলো? এটা হলো সূক্ষ্ম কোণ। ঠিক আছে, ঠিক একইভাবে মনে করো আরেকটি এখানে আছে, তো এখানে আমরা ঠিক এটাকেও মেপে নেব। এটাকে মেপে নিলে কি হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে কিন্তু বসাবে চাঁদা ঠিক করে না বসালে এটা হবে না। তো এখানে 10, 20, 30, 40, 50, 60, তারপর দেখো 60, এখানে 70-এ এই যে 10, 20, 30, 40, 50, তারপর কিন্তু 60-এর মধ্যে যায়নি, এখানে মিড পয়েন্টে রয়েছে, মানে এটার মাঝখানে রয়েছে। তো এখানে কি হবে? 50 থেকে 5 বাড়লে 55 হবে। 60-এ যায়নি, তার মানে এখানে মধ্যখানে রয়েছে, তো এখানে হবে কি 55 ডিগ্রি। ঠিক আছে, তো এটাতে হবে 55 ডিগ্রি। তো এই 55টা আমাদের 90 থেকে ছোট, তো এটা কি হবে? মাপটা এখানে লিখবে যে 55 ডিগ্রি, আর এটা যেহেতু 90 ডিগ্রি থেকে ছোট, তো এটাও হবে সূক্ষ্ম কোণ। ঠিক আছে, এটা সূক্ষ্ম কোণ হবে। ঠিক একইভাবে আরেকটি কোণ নিচ্ছি। তো এটাকে আমরা মেপে দেখি এখানে কত কত ডিগ্রি হবে। তো এখানে দেখো 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 120, তো এটার মান হলো কত? 120 ডিগ্রি। ঠিক আছে, তো এই 120টা আমাদের দেখতে হবে 90 থেকে ছোট না বড়? এটা হলো 90 থেকে বড়। ঠিক আছে, তো 90 ডিগ্রি থেকে বড় হলে আমরা কি বলবো? এই কোণটাকে আমরা এই কোণটাকে বলবো স্থূল কোণ। ঠিক আছে, তো এখানে লিখে নেবে মাপ 120 ডিগ্রি, আর এই কোণটার নাম কি হবে? স্থূল কোণ। স্থূল কোণ। ঠিক আছে, এটার নাম হলো স্থূল কোণ। ঠিক একইভাবে আরেকটি কোণ এঁকে দেখাচ্ছি। মনে করো এই একটি কোণ আঁকলাম, তো এই কোণটা কি হবে? এটা দেখো পুরো 90 ডিগ্রিতে পড়েছে। ঠিক আছে, এটা 90 ডিগ্রিতে পড়েছে। তো আমি প্রথমে বলেছিলাম 90 ডিগ্রি কোণকে আমরা কি বলি? সমকোণ। তো এটা হবে সমকোণ। ঠিক আছে, এটা 90 ডিগ্রি, সেই জন্য এটা হলো সমকোণ। তো তোমরা বুঝতে পেরেছো? তো এখানে কিছু কোণ দেওয়া আছে, এই যে এই পেজের মধ্যে কিছু কোণ দেওয়া আছে, এইগুলো তোমরা বাড়িতে বসে ছাতার সাহায্যে মেপে এগুলোর মান লিখবে এবং এই কোণগুলোর নাম লিখবে। ঠিক আছে, ঠিক আমি যেভাবে দেখিয়ে দিয়েছি ঠিক সেইভাবে এগুলো করে রাখবে। তো আজকের জন্য এইটুকুই। তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। ধন্যবাদ।